যদি রাস্তাটা না ক্লিয়ার করেন তাহলে আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিতে পারবো না। রাস্তা জ্যাম রেখে ইচ্ছা জ্যাম করে দিয়ে সেটা করতে পারবো না। এত বকলে ভাই কি বক্তব্য দেবো বলতো? আপনাদের কথা বলা শেষ হয়ে যাক, তারপরে বক্তব্য দেবো। ভলেন্টিয়ার ভাই তোমরা চুপ করো তো। ভলেন্টিয়ার তোমরা চুপ করো। মাথা অত চেঁচিয়ে কি আছে? মুখে না কথা বলে হাত করে কাজ করা যায়। কোনো ভলেন্টিয়ারদের কোনো কথা বলতে হবে না। ভলেন্টিয়ারকে ভলেন্টিয়ারে বেশি কথা বলে দিচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনাদের মূল্যবান সময়কে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নির্বাচনী জনপ্রতিনিধিত্ব নির্বাচনী জনসভাতে আপনারা দিচ্ছেন। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, দূরের কাছে উপরে মায়েরাও আছেন, এদিকে মা বোনেরা আছেন, বাবারা আছেন, দূরের কাছে মাইকের অনেক আওয়াজ যাচ্ছে। আমি আপনার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একদিকে লোক দেখানো হচ্ছে, আর ঠিক সাথে সাথে ভয় দেখানো হচ্ছে। মানুষ কোনটা গ্রহণ করবে? লোকের কাছে আত্মসমর্পণ করবে না ভয়ের কাছে? কিন্তু আজকে বেগঙ্গার এই আমাদের এলাকার মানুষেরা এটা প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে বিপ্লব সংগঠিত করতে চলেছে, যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে লড়াই আছে, সেই লড়াই আপনারা যথাযথভাবে আমাদের সাথ দিচ্ছেন, আপনাদের উপস্থিতি আছে সেটা প্রমাণ করে দিচ্ছে। একদিকে লোক, একদিকে ভয়, কোনোটাই আপনাদেরকে জমিয়ে রাখতে পারেনি। আমি ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে এই সভা সংগঠিত হলো, আর ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, সাথে সাথে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গুটি কয়েক কথা বলবো, বা এখানে যারা ভলেন্টিয়ার আছে একটা কথা বলে দিচ্ছি, ভলেন্টিয়ারদের বলছি, ভলেন্টিয়ারদের মুখে কোনো কথা হয়, ভলেন্টিয়ার এখানে কথা বলে, এই সাধারণ মানুষ কথা বলছি না, ভলেন্টিয়ার বলে বেশি কথা বলছে। যে আপনারা 1 তারিখে, জুন মাসের 1 তারিখে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে অমুক লোক প্রার্থী হয়েছে, ওকে আমার পছন্দ লাগেনি, ওকে হারিয়ে দিতে হবে। একটা পঞ্চায়েতের মেম্বারের নির্বাচনটা নয়, এই নির্বাচনটা একটু ভেবে চিন্তে ভোট দিতে হবে। এই নির্বাচনে ভোট দিলে আগামী 5 বছর আপনি ভালো থাকবেন কিভাবে, আপনার আমার দেশ কিভাবে ভালো থাকবে সেটা নির্ভর করছে। এই নির্বাচনে ভোট দিলে আপনি চা বিক্রেতা, আপনার হাতে কিভাবে মাসের শেষে একটু টাকা আসবে, আপনি দর্জি শ্রমিক, আপনি ঢাকা শ্রমিক, আপনি কৃষক, আপনি ডেলিভার, আপনি বিড়ি শ্রমিক, যে অর্গানাইজ সেক্টর আপনি কাজ করছেন বা সরকারি সেক্টর আপনি কাজ করছেন, আপনার হাতে মাসের শেষে একটু টাকা কিভাবে আসবে, আপনার সরকারি কর্মচারী আপনার ডিএটা কিভাবে বাড়বে, এটা এই নির্বাচনটা নির্ভর করছে। আপনার বাড়ির ছাত্র যুব আছে, আগামী 5 বছর আগে কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, পড়াশোনার শেষে সে একটা কিভাবে কাজ পাবে, এই নির্বাচন তার পলিসি করছে। কারণ এই নির্বাচনটা যাকে ভোট দিয়ে পাঠাবেন পার্লামেন্টে, সারা ভারতবর্ষের প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে তারা পার্লামেন্টে পাঠায়। এই 543 জন মিলে দেশের আইন তৈরি করে। আগামী 5 বছর দেশ কেমন থাকবে
দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা আসবে, দেশের সীমান্ত কিভাবে রক্ষা হবে, চায়নাকে কিভাবে তার উপযুক্ত জবাব দেবে, পাকিস্তান আমাদের দিকে তাকাতে কিভাবে ভয় পাবে, পার্শ্ববর্তী যুগে প্রতিবেশী দেশ যারা আমাদেরকে ওই ভুটানের মতো দেশ আমাদেরকে নাকি বলছে চোখ দেখাচ্ছে, এই চোখ দেখানোটা বন্ধ হবে কি করে? এর পলিসি যেখানে তৈরি হয় সেটাকে আমরা সংসদ ভবন বলি, আর যাদেরকে আমরা ওই পলিসি তৈরির জায়গাতে পাঠাই তাদেরকে এমপি বলি বা সংসদ বলি। তাই বন্ধুগণ, একটা সংসদের একটা এমপির কাজ কি আগে জানতে হবে, এটা আগে আমাদের জানতে হবে। ভোট আসবে, যাবেন হই হই করবেন, কাউকে একজনকে ভোট দিলেন, কেউ ঠিক করতে হারলেন, এটা হলে হবে না। আগে আপনাদের জানতে হবে 42টা সিট পশ্চিমবাংলায়, সারা দেশে 543টা সিট। এই সারা দেশে আমি বাদ দিলাম, পশ্চিমবাংলায় 42টা সিটকে সামনে রেখে 507 জন 507 পার্সন আপনার কন্টেস্ট করছে, ক্যান্ডিডেট তারা কন্টেস্ট করছে। এর মধ্যে 42 জন পার্লামেন্টে যাব, লিগ দল থেকে কন্টেস্ট করছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কন্টেস্ট করছে, আইএসএফ থেকে কন্টেস্ট করছে। এর মধ্যে থেকে মাত্র 42 জন পার্লামেন্টে যাবে। সেই 42 জনের কাজ কি হবে আগে আমাদেরকে জানতে হবে। অন্যথায় মিষ্টি মিষ্টি কথা বললে, লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট চেয়ে নিল, ও হিন্দু মুসলমানের কথা বলে ভোট চেয়ে নিল, ওতে আপনার আমার কিচ্ছু লাভ হবে না। ওই লাভটা কি হবে? ওই শুভেন্দু অধিকারীর লাভ হবে, ওই কাকুলিদির লাভ হবে। কারণ তারা পার্লামেন্টে গেলে তাদের পেনশন 5 বছরের শেষে পাবে, তারা পার্লামেন্টে গেলে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা পাবে। আর যারা পার্লামেন্টে পাঠাচ্ছেন তাদের কি লাভ লস হচ্ছে আগে ভাবতে হবে। তাই বন্ধুগণ, একটা এমপির সর্বপ্রথম কাজ যেটা হওয়া দরকার, তার নির্বাচন ক্ষেত্রে 7টা বিধানসভাকে নিয়ে একটা লোকসভা, বারাসাত থেকে শুরু করে অশোকনগর, হাবড়া, বেগমরা মিলিয়ে যে 7টা লোকসভা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষের অভাবগুলো কি কি, সমস্যা কি কি, অভিযোগটা কি কি আছে, সেইগুলোকে এমপি স্যারের মহাশয়ের কাজ কি হয় সেটাকে নোট ডাউন করা, সেটাকে লেখা, সেটাকে জনগণের সাথে কথা বলে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন এখানে বেগমগার মানুষের কৃষি কাজের সাথে বেশি যুক্ত, বেগমগার মানুষেরা সেলাইয়ের কাজের সাথে বেশি যুক্ত, বেগমগার আর কি এই চাষি মুষি ট্রাকশনের কাজের মানুষ, যেগুলো যা আছে, এই সমস্যাগুলো কোথায় বলবে? দেশের যেখানে পলিসি তৈরি হচ্ছে, দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেটা বলবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাকে আমরা পার্লামেন্টে পাঠালাম, না আমি দর্জি শ্রমিক আমার হয়ে কথা বললো, না আমি কৃষক আমার হয়ে কথা বললো, না আমি 100 দিনের শ্রমিক, কাজের শ্রমিক আমার হয়ে কথা বললো, না আমি ছাত্র যুব আমার হয়ে কথা বললো, না আমার মাতার হয়ে কথা বললো, এই কথা কিছু বলেনি। গিয়ে বকরমে বিজেপির সুবিধা করলো। যখন পার্লামেন্ট থেকে কৃষকদের বিরুদ্ধে এই বড় বড় বিজেপি सबका साथ सबका विकास বললেও আদানি আম্বানিকে সাথ দিচ্ছে গুজরাটের বিকাশ করা বিজেপি, এই জুমলাবাজের বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করেছে, এই অপদার্থ তৃণমূলের বর্তমান প্রার্থী বিদায়ী এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে এই বেগমগার কৃষকদের জন্য, এই বারাসাতের কৃষকদের জন্য, পশ্চিমবঙ্গের কৃষকের জন্য, ভারতবর্ষের কৃষকদের পক্ষে নিয়ে বিজেপির বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা? পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকরা ভেবেছিল তাদের পক্ষ নেবে, এই বড় বড় বিজেপির বিরোধিতা করবে, বিভাজনের বিজেপির বিরোধিতা করবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে এই বিজেপির বিরোধিতা করবে। কিন্তু তা করলো না। আমরা কি দেখলাম? পার্লামেন্টে যখন বিল পাস করালো বিজেপি, তার দখলে এই আপনার কাকুনি ঘোষ দস্তিদাররা বিজেপিকে সুবিধা করে দিল। তাই বলবো দাঁড়িয়ে এই আপনার এলাকার আমনিয়া কৃষকদের, এই যে বাংলার কৃষকদের বলবো, সময় এসেছে জুন মাসের 1 তারিখে বিজেপিকে জবাব দিতে হবে দেশের কৃষকদের বিরুদ্ধে। বিজেপির কাজ করেছে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে যেমন জবাব দিতে হবে, সাথে সাথে বিজেপিকে বকরমে এই কাকুনি ঘোষণা সহযোগিতা করেছে, কাকুনি ঘোষকে বুঝিয়ে দিতে হবে কৃষকদের ভোট ছাড়া আপনি পার্লামেন্টে যেতে পারবেন না।
মানুষের টাকা ইনকাম করলেন, মাসে মাস সম্মানী ভাতা পেলেন, পেনশন পাচ্ছেন, আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলেন। এখন আপনি ছোট জগন্নাথ হয়ে আপনি জগন্নাথের ভূমিকা পালন করলেন। আপনি কোনো কথা বলেন, সরি আমি সত্যটা তুলে নিচ্ছি, ছোট জগন্নাথকে আমি সত্যটা তুলে নিলাম। আপনি নিরাপত্তা পালন করে বিজেপিকে আপনি সুবিধা করে দিলেন। তাই বলবো এখানকার কৃষকদেরকে, এই দেবঙ্গার কৃষকদেরকে, কৃষক পরিবারের লোকেদেরকে, আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী 1 তারিখে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, বা সিংহ বয়স হয়ে গেছে, সিংহকে ভোট দেওয়ার দরকার নেই। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন ভোট দিয়ে কোথায় পাঠাবে? পার্লামেন্টে পাঠান খাম চিহ্নকে। পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে কৃষকের হয়ে কথা বলবে, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে। 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের আওয়াজ চলবে, তার মজুরি বাড়ানোর কথা বলবে, যাদের টাকা আটকে আছে তাদের টাকাকে যাতে রিলিজ হয় তার জন্য লড়াই করবে। তো বন্ধুগণ, আপনারা নির্ভর ভাবেন কাকে ভোট দেবেন, আপনার মূল্যবান ভোট কোথায় দেবেন আপনারা ভাবুন। কারণ ভোট আসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কেউ হিন্দু প্রেম জেগে উঠবে, কেউ মুসলিম প্রেম জেগে উঠবে, কিন্তু দিনের শেষে ভোট যখন হয়ে যাবে, আমার মুসলিম মায়ের ছেলের চাকরি চুরি করেছে এই এরা, তার বিরুদ্ধে কেউ কথা বলবে না। আমার হিন্দু মায়ের ছেলের চাকরি চুরি করেছে, এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা দেখছি কি দিনের শেষে এরা তবে তবে সব মিলেমিশে আছে, আর আমাদের মধ্যে হিন্দু মুসলমানের তাস খেলে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্য হলো আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না। কোনো ফুলে দেওয়ার দরকার নাই, কোনো সিংহ চিহ্ন দেওয়ার দরকার নাই। আপনাদের ভোট কাল খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে আপনাদের দুর্দশার কথা তুলে ধরবে, আপনাদের সমস্যার কথা তুলে ধরে ওখানে কনসার্ন মিনিস্টারের চোখের চোখ রেখে কথা বলে সমাধান করার চেষ্টা করবে। এখানে যারা কৃষকরা আছে আপনারা তো জানেন, আপনাদের বিরুদ্ধে কি বিল পাস করিয়েছিল কেন্দ্রের বিভাজনের সরকার, তার জবাব দিতে হবে। সাথে সাথে আমি কৃষকদের জন্য কয়েকটা পয়েন্ট বলে যায়। পশ্চিমবাংলার কৃষকেরা, এই দেবঙ্গার কৃষকেরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে, বিলো 7,000 কেন করবে? আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আপনাদের মাসিক ব্যয়ের জন্য বারবার বলে আসছি, এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। ভাই মাইকম্যান কে আছে? আওয়াজটা টেনে নিচ্ছে কেন তো ভাই? এমনি গলার অবস্থা আমার খারাপ। পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে আপনাদের দুর্দশার কথা যেমন আমি তুলে ধরছি, কৃষকের সমস্যার কথা যেমন তুলে দিচ্ছি, দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের টাইম তৈরি হচ্ছে সেখানে কৃষকদের দুর্দশা সমস্যার কথা তুলে ধরবে আগামী দিনে খাম চিহ্ন। আপনারা যদি চান আপনাদের সমস্যার কথা দেশের যেখানে সমস্যার সমাধানের জন্য আপনারা ভোটে পাঠাচ্ছেন ওখানে ওটা দরকার, তাহলে বলবো কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই। খাম চিহ্ন ইভিএম মেশিনের 5 নম্বরে হাত দেন, খাম চিহ্নকে পার্লামেন্ট পাঠান। আপনারা যদি আম খাওয়ার উঠছে যায় তাহলে আম গাছ লাগাতে হবে, এই আতা গাছ লাগিয়ে আম আসার করা যায় না। আপনারা চাইছেন আপনাদের সমস্যাগুলো উত্থাপন হওয়া দরকার, সমাধান হওয়া দরকার, তাহলে বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, খাম চিহ্ন ভোট দিয়ে পাঠান। এখানে যারা বৈশিষ্ট্য সৈনিক আছেন আজকে আপনারা বলুন, একটা সময় গিয়েছিল সপ্তাহে 4,000 5,000 ইনকাম এমনি করে ফেলতেন, আর আজকে মেহনত বেশি করতে হচ্ছে, শ্রম বেশি দিতে হচ্ছে, দিনের শেষে সপ্তাহ শেষে 2,000 টাকা ইনকাম করা দুষ্কর হয়ে যাচ্ছে। এই যে সমস্যা, পার্লামেন্টে গিয়ে কাকলিদির বলার দরকার ছিল যে আমাদের শিল্প, আমাদের এই দর্জি শ্রমিকরা আজকে তাদের দিনের শেষে সম্মানিত হয়, মজুরিটা তারা ঠিকঠাক পাচ্ছে না। আমাদের যারা আস্তে আস্তে ক্লিয়ার করে দাও না ভাই, এই ভলেন্টিয়ার ভাইরা আস্তে আস্তে রাস্তা ক্লিয়ার করে দাও না। তাই দিনের শেষে এখন সপ্তাহ শেষে 2,000 টাকা ইনকাম করতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে, পারছে না। কি দরকার ছিল? কাকুনি বৈদ্যসিকারকে গিয়ে পার্লামেন্টে বলার দরকার ছিল যে ভারত সরকারকে নতুন পলিসি সংযোজন করতে হবে। আমাদের এখানকার বেতনদার এই দর্জি শ্রমিকদের সেলাই করে কাপড় আমেরিকায় বিক্রি করতে হবে, রাশিয়াতে পাঠাতে হবে, অস্ট্রেলিয়াতে পাঠাতে হবে, জার্মানিতে পাঠাতে হবে, জাপানে পাঠাতে হবে, সুইজারল্যান্ডে পাঠাতে হবে, ফ্রান্সে পাঠাতে হবে, সৌদিতে পাঠাতে হবে, দুবাইয়ে পাঠাতে হবে, ইরানে পাঠাতে হবে, ইরাকে পাঠাতে হবে, মিডল ইস্টে পাঠাতে হবে। এক কথায় আমাদের কাপড়গুলো এক্সপোর্ট করতে হবে। আমাদের কাপড় যখন এই দেবঙ্গার মানুষের সেলাই করা কাপড় যখন পৃথিবীর বিভিন্ন
দেশে যাবে তখন দেগঙ্গার মানুষের হাতে ডলার আসবে, আর তখন দেগঙ্গার দরিদ্র শ্রমিকদের হাতে মোটা অঙ্কের টাকা আসবে। সেটা বলা দরকার ছিল, অপদার্থ ব্যর্থ এমপি সেটা বলেনি। আপনারা যদি চান আপনাদের হাতে আগামী দিনে মোটা অংশের টাকা আসুক, দেশের সরকার নতুন পলিসি তৈরি করুক, বিদেশের সরকারগুলোর সাথে ভিন্ন দেশের সরকারগুলোর সাথে বিজনেস পলিসি তৈরি করে এখানকার ছেলেদের তৈরি করা যাবে, বিদেশে বিক্রি হোক। যদি আপনারা চান আপনাদের মূল্যবান ভোট খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কথা বলবেন। আপনারা ভাবুন কি করবেন, আপনাদের হাতের উপর নির্ভর করছে। 1 তারিখে ভোটটা কোথায় দেবেন আপনারা, আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি আপনাদের ছেলেদের ভবিষ্যৎগুলো সুরক্ষিত করতে চান, আপনারা দিনের শেষে আপনার হাতে একটা মোটা অংশের টাকা পেতে চান, খেতে মোটা অংশের টাকা পেতে চান, তাহলে বলবো নতুন পলিসি তৈরি করা দরকার। সেই পলিসি তৈরি করার জন্য যেখানে পলিসি তৈরি হয় আমাদের লক্ষ্যে পাঠাতে হবে, জনগণের লক্ষ্যে পাঠাতে হবে, খাম চিহ্নকে সেখানে পাঠাতে হবে। আমরা ভুল লক্ষ্যে পলিসি তৈরির জায়গায় পাঠাচ্ছি, ফলে কি হচ্ছে আমরা বারবার ব্যর্থ হচ্ছে। সঠিক লক্ষ্যে যদি আমরা পলিসি তৈরির জায়গায় পাঠাই, ওই একজনই কিন্তু কাফিল হয়ে যাবে, একজনই কাফিল হয়ে যাবে। আমি আপনাদের বলবো বন্ধুগণ, ইতিপূর্বে আমি কার্তিক পড়াশোনা করে বলে দিয়েছি, আমাদের কাপড়টা এখান থেকে নিশ্চিতভাবে পার্লামেন্টে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে শুধু বলবো আমরা কত মার্জিন বাড়াতে পারছি, এই দায়িত্বটা আপনাদেরকে তুলে নিতে হবে। এক একটা মানুষকে 10 জন করে মানুষকে বোঝাতে হবে, যাতে যারা বিজেপিকে হারিয়ে আইএসএফ এর মার্জিন বেশি হয় তার ব্যবস্থা করতে হবে। এখানে মায়েরা হেভি অংশে আছে, মায়েদের কথা যদি বলবো, মায়েদের হাতে 1000-1200 টাকা দিয়ে দিচ্ছে, আমি বিরোধিতা করছি না, কিন্তু মায়েরা বলুন 1000-1200 দিচ্ছে ঠিক কথা, আপনার পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি ঘটলে স্বাস্থ্য পরিষেবা নিতে হলে কোথায় যেতে হচ্ছে? সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, কলকাতায় ছুটে যেতে হচ্ছে, দালালদেরকে সেখানে 30,000-40,000 টাকা দালালকে দিয়ে সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হবে, নাহলে বেসরকারি হসপিটাল একবার যাচ্ছেন 30,000-40,000 খরচ হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো 1000-1200 পরে হবে, আওয়াজ তুলুন, আপনার এলাকার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে, ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে, এই আওয়াজটা তারা তুলতে হবে। আপনার যে ব্লক হসপিটাল আছে গিয়ে দেখে নিন এক্সরে মেশিন আছে কিনা নাই, যদি এক্সরে মেশিন থাকে দেখবেন টেকনিশিয়ান নাই, বলবে এক্সরে করার লোক নাই, কি করতে হবে? বাইরে থেকে টাকা দিয়ে করতে হবে। যেটা সরকারি হসপিটালে বিনামূল্যে হয়ে যেত ওটা বাইরে থেকে করতে হবে। যদি টেকনিশিয়ান থাকে এক্সরে প্লেট পাবেন না খুঁজে, আর যদি ওরা প্লেট থাকে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এইটা আমার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নাই আছে, যেখানে আছে এগুলো হচ্ছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা তদন্ত চলে গিয়েছে। তবে আপনাদের এখানকার যে ব্যর্থ অপদার্থ এমপি ছিল, 3বার এমপি, তিনি পার্লামেন্টে কেন গিয়ে বললো না যে এইমসের মতো হসপিটাল আমার লোকসভাতে একটা দিতে হবে, এখানকার লোকসভার মানুষ এদিকে কলকাতায় গিয়ে কেন ট্রিটমেন্ট করবে, এখানকার মানুষ এখান থেকে যাতে ট্রিটমেন্ট দেয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু বলেন আপনাদের বলবো আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে স্বাস্থ্য ব্যবস্থা তদন্ত চলে গিয়েছে, এর মান উন্নয়ন করার জন্য আপনাদের কথা বলবো পার্লামেন্টে গিয়ে কাগজপত্রটা খামছিল, যেখানে এইমসের মতো হসপিটাল নিতে হবে এই দাবি করবো পার্লামেন্টে গিয়ে। যদি আপনাদের ভোট মূল্যবান ভোট খামছিল না আপনারা বন্ধুগণ, মায়েরা আছেন, বাপেরা আছেন, আমি একটা আপনাদেরকে টেস্ট দেব, একটা টেস্ট করতে দেবো আপনাদের। ভোটটা আপনারা দিচ্ছেন, এটা ভরসা আপনাদের প্রতি আছে। এই আওয়াজটা তৃণমূলের বন্ধুরাও শুনছে নিশ্চিত ভাবে, যারা ভাবছে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ভোট দিলে এই অন্যায় অবসান করবে তারাও শুনছে। যদি ভিতর বিজেপিকে করে থাকেন তারাও শুনছেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা টেস্ট দিচ্ছি, এই টেস্ট যদি আমি ফেল করি আমাকে ভোট দেবেন না, আর যদি আপনারা ফেল করেন আপনাদের মূল্যবান ভোট আশা করবো খামচিহ্ন পড়তে আসবে। টেস্টটা কি? আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনাদের সন্তানগুলোকে ডাকবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমাম কেন 99.99% এখানকার যারা গার্জিয়ান আছেন, মায়েরা যারা আছেন, যারা মাসে 1000 টাকা নিচ্ছেন, 1200 টাকা নিচ্ছেন, নিশ্চিতভাবে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নয়, তাদের ছেলেগুলোকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, হাই স্কুলে তাদেরকে পাঠাচ্ছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 3, 4, 5, 6 এর বাচ্চাকে ডাকুন, 3, 4 এর বাচ্চাকে
থেকে গিয়ে আজকে বাড়ি দেবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, পেনটা দেবেন, খাতাটা দেবেন, বাবু 3-4 অঙ্কটা একটু করে দিত, 100টার মধ্যে 90টা আপনার বাচ্চা ফেল করবে। ভুল বলছি নাকি? চেষ্টা করে নেবেন। আমি যদি ভুল বলি চেষ্টা করে নেবেন। আর 100টা বাচ্চা ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, বাচ্চার নাম, বাচ্চার বাবার নাম, বাচ্চার মায়ের নাম, স্কুলের নাম, ঠিকানা, কোন ক্লাসে পড়ে, ইংলিশে লিখতে বলুন তো। ওই ক্লাস 5-6 এর 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। কাদের সন্তানগুলো ফেল করছে, কাদের সন্তানগুলো শিক্ষায় দুর্বল হচ্ছে? এই মমতা ব্যানার্জি যার মায়ের হাতে 1000 টাকা মাস দেবে দিচ্ছে, যার মায়ের হাতে 1200 টাকা দিচ্ছে, তার মায়েদের বলবো আপনার হাতে কিন্তু মমতা ব্যানার্জি 1000-1200 টাকা তুলে দিচ্ছে, আমি বিরোধিতা করবো না। যে আপনাদের পরিবারের মহিলাগুলোর হাতে, যে হাতে মমতা ব্যানার্জি, যে হাতে রাজ্য সরকার 1000 টাকা তুলে দিচ্ছে, 1200 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলাতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দলিত ছেলেরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, মতুয়ারা বেশি থাকে, নবসূত্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মমতা ব্যানার্জি সরকার বন্ধ করতে চলেছে। কারণ কি? এর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকে, আপনার আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে তাহলে চাকরির কথা বলবে, কর্মসংস্থানের দাবি তুলবে, হকের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, সংবিধানকে সামনে রেখে এটা প্রতিবাদ করবে। মমতা ব্যানার্জিরা এটা চায় না, মমতা ব্যানার্জিরা চায় না, আপনার কাকুর দিদা চায় না যে আপনার সন্তানগুলো উপযুক্ত উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা বলুক, সমাজের কথা বলুক, দেশ গঠনের কথা বলুক। ওরা চাই সবসময় আপনার আমার ছেলেগুলো অশিক্ষিত থাকুক, মূর্খ থাকুক, তাদের দাঁড় করে 300 টাকা নিয়ে বুথ দখল করতে পাঠানো যায়, 500 টাকা নিয়ে খুনোখুনি করতে পাঠানো যায়, 1000 টাকা নিয়ে মারামারি করতে পাঠানো যায়। এই কাজে আপনাদের ছেলেগুলোকে লাগানোর জন্য প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোকে 8,500 পশ্চিমবাংলার শিক্ষা কেন্দ্রকে বন্ধ করতে চলেছে। তাই মানে বলবো 1000-1200 করে হবে। আজ আওয়াজ তুলুন, আপনাদের ফুটফুটে সন্তানগুলো যে সমস্ত স্কুলে পড়াশোনা করে সরকারি উপযুক্ত শিক্ষার পরিকাঠামো ফুটিয়ে নিয়ে আসো, এই দাবি তুলতে হবে মায়েদেরকে। আজকে ভালো লাগছে বিভিন্ন জায়গাতে এটা প্রমাণ করে দিচ্ছে মায়েরা এই 1000-1200 টাকা দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না। আইএসএফের ছায়া তলে মায়েরা আসছে। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে যদি মায়েরা আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, আমি আপনাদের বলে যাচ্ছি এখান থেকে অবশ্যই পার্লামেন্টে গিয়ে, যেমন গুজরাটে, যেমন বিহারে মদের দোকান বন্ধ আছে, আপনারা ভোট দিয়ে যদি খাম চিহ্নতে ভোট দিয়ে আমাদের তাপসদাকে পার্লামেন্টে পাঠান, তাপসদা পার্লামেন্টে গিয়ে পশ্চিমবাংলা থেকে যাতে মদ বন্ধ হয় তার জন্য চিৎকার করবে। আর এটা বলছি, আমি আপনাদের বলে রাখি, আর আগামী দিনে যদি দেশ রাজ্য পরিচালনার দায়িত্বভার আইএসএফের হাতে তুলে দেয়, তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি, মায়েদের দুর্দশার কথা দেবে আমাদের যুব সমাজকে, যেভাবে দলিত যুব সমাজকে, আদিবাসী যুব সমাজকে, মুসলিম যুব সমাজকে মমতা ব্যানার্জির সরকার এই কাকুনি মধ্যস্থিতাররা যেভাবে মাতাল করে ধ্বংস দিকে ফেলে দিচ্ছে, সেই ধ্বংসের হাত থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য 2026-এ যদি আপনারা আমাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেন, আমরা দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলা থেকে লিগাল ইনলিগাল মদের দোকানকে সব আমরা বন্ধ করে দেবো। তাই মায়েদের বলবো, আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন দেন। 1000-1200 টাকা দিচ্ছে আপনার হাতে, আমি বিরোধিতা করবো না। আমরা চাইছি মাকে খেতে মেহনত করে মায়ের হাতে মাসকে 5,000-7,000 ইনকাম করে মায়ের বাড়িতে, মায়ের উঠোনে, মায়ের এলাকা থেকেই যাতে ইনকাম করতে পারে, তারপরে চাই সেটা আগামী দিনের জন্য তৈরি করছে। আর 1000-1200 দিচ্ছে মায়ের ছেলেকে মাথায় বানাচ্ছে, 1000-1200 দিচ্ছে 20 টাকার মদের পাউচ দিয়ে মাথায় বানাচ্ছে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে। তাই মায়েদের ভাত বলতে পারবো, এগিয়ে আসতে হবে। লক্ষ্মীর ভান্ডারের নাম করে আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছে, এই আপনার ছেলেকে কি করাচ্ছে, আপনাকে 1000-1200 দিচ্ছে, আপনি কষ্ট করে আপনি আপনার ছেলেকে প্রযুক্ত করলেন, শিক্ষা দিলেন, কলেজে পাঠালেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, ডিএলএড করলো, বিএড করলো, ডিগ্রি অর্জন করলো। দুঃখের বিষয়, পাশ করে লিস্টে নাম থাকার পরও আপনার ছেলে চাকরিটা
কেড়ে নিচ্ছে, কারণ আপনাকে 1000-1200 ঘুরিয়ে দিচ্ছে। আপনার ছেলে পরিবর্তে বড় লোকের দামাল ছেলে, যার মেধা নাই, যার যোগ্যতা নাই, যে 15 লাখ 20 লাখ দিতে পারছে, তার চাকরিটা ব্যবস্থা করে দিচ্ছে। তাই আমরা চাই সেই পুরাতন দিন ফিরিয়ে আনতে চাই। সে সুদিন আমরা ফিরাবো, যে সুদিনে 330 টাকার ফর্ম ফিল আপ করে 550 টাকার ফর্ম ফিল আপ করে বড় লোকের ছেলে কম্পিটিশনে থাকবে, ব্যাংক চালকের ছেলেও থাকবে, এই ধরনের ছেলেও থাকবে, ব্যবসায়ের ছেলেও থাকবে, কৃষকের ছেলে থাকবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে, কোন টাকা দিয়ে চাকরি হবে না। সেদিন আমরা ফিরিয়ে আনতে চাই। এই 7 মায়েদেরকে দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে অনেক ভুল বোঝানো হচ্ছে, এর ফাঁদে আপনারা পাবেন না, আর ভয় দেখানো হচ্ছে। আরে আপনার 1000 টাকা দিচ্ছে আপনাকে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেড়েছে খেয়াল আছে তো মা? বাবারা মনে আছে তো? পেট্রোল ডিজেল থেকে শুরু করে চাল ডাল আলু রসুন তেল কিভাবে দাম বেড়ে যাচ্ছে। 1000 টাকা দিচ্ছে আপনার হাতে, 5000 টাকার কিন্তু সব মাসে আপনার হাতে কম করে এক্সট্রা বেড়ে যাচ্ছে। তাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, আমরা 1000-1200 সীমাবদ্ধ থাকবো না। আজকে স্কুলের টিচার নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর চাকরি চুরি করলে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, রেশন চুরি করেছে কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, এসটি কোটাতে নন এসটিরা চাকরি করছে কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মুসলমানদের কোটাতে অন্যজন কেন চাকরি করবে, ওবিসি কোটাতে নন ওবিসিরা কেন চাকরি করছে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যা করছে লক্ষ্মীর ভান্ডারের নামে মাকে সামনে দাঁড় করে দিচ্ছে খালি ছেলে। তাই মায়েদের বলবো ঢালা হলে হবে না, মায়েরা মেহনত করবে, মায়েরা আওয়াজ দেবে, মাথার ধান পায়ে ফেলে মেহনত করে মাছ গেলে কম করে 5 থেকে 7,000 টাকা যদি ইনকামে 90টা ফেল হবে হয়ে যাবে। আর ফেল হলে আমাকে কিন্তু ভোট দিতে বলি, যা পাস করলে আমাকে দিতে হবে না। দেখুন এই অপদস্থ সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার অনেক কথা বলে, অনেক কথা বলে, কিন্তু আজকে মোদীজি আসলেন অশোকনগরে এসে বড় বড় কথা বলে গেলেন। একবারের জন্য মোদীজির মুখে শুনলাম না পশ্চিমবাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, ওগুলোকে हम बंद नहीं होने देंगे, এটা কিন্তু একবারের জন্য শুনলাম না। কারণ মোদীজিরাও জানে, আগার তোমরা যদি জানে যে এই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি না বন্ধ করতে পারি বা করবে, তাহলে কি হবে? দলিতের ছেলে শিক্ষিত হবে, আদিবাসীর ছেলে শিক্ষিত হবে, মুসলিমের ছেলে শিক্ষিত হবে, তাহলে ওরা শিক্ষিত হলে বিভাজন করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতার মসনদে থাকবে বলে মোদীজিরা, ক্ষমতার মসনদে থাকবে বলে শুভেন্দু অধিকারীরা। পশ্চিমবাংলার সরকার, এই অপদার্থ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে, একদম হচ্ছে না। তাই আমরা চাই কেন্দ্রীয় আদিবাসীকে মুসলমানকে পিছিয়ে বলতে জানার দরকার নাই। আমাদের যারা দিনে 300 টাকা ইনকাম করে, তার ছেলে যাতে উপযুক্ত সরকারি ভাবে উপযুক্ত শিক্ষা অর্জন করতে পারে, তার লড়াই আমরা লড়তে চাই। কি হবে তো নাকি সাথ দেবেন তো নাকি ভাই? সাথ দেবেন তো? আমি শেষের দিকে এসেছি, আমাকে অনেক প্রোগ্রাম যেতে হবে, তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করতে? ভয় লাগছে নাকি বলতে? দিলীপ ঘোষের সাথে কোনাল ঘোষের হাতাহাতি লড়াই করতে? মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের লড়াই করতে? অভিষেক ব্যানার্জির সাথে অধীর চন্দ্র চৌধুরীর লড়াই করতে? কিন্তু লড়াইটা কিভাবে দেখেছি? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে। তাই আমি এখানে এসে আপনাদের উপর বলে যাবো একটা কথা, কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই, কারো প্রয়োজনে পা দিয়ে ভূতস্তরে মানুষ মারামারি হিংসায় জড়িয়ে পড়বেন না। মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে দেখে এসি রুমে চা খেতে পারে, কুণাল ঘোষ যদি দিলীপ ঘোষের সাথে এসি রুমে বসে কেক কাটতে পারে, বিজেপি প্রার্থী কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, তারা যদি কোলাকুলি করতে পারে, বিজেপির প্রার্থী সজল ঘোষ, সিপিএম এর প্রার্থী তন্ময় ভট্টাচার্য যদি একসাথে কোলাকুলি করতে পারে, সুজন চক্রবর্তী যদি পার্থ চ্যাটার্জির সাথে এসি রুমে বসে গল্প করতে পারে, কেন আপনাদের ভূতস্তরে, কেন আমলিয়াতে, কেন দেগঙ্গাতে, কেন বারাসাতে, কেন বসিরাতে, কেন মিনাখাতে, কেন ক্যানিংয়ে লড়াই হবে ভাই? আপনারা যার জন্য লড়াই করছেন সেই বাবুরা তো এসি রুমে বসে গল্প করছে, এসি রুমে বসে চা খাচ্ছে। তাই অনুরোধ আপনাদের কাছে, কারো প্রয়োজনায় পা দেবেন না, আমি অনুরোধ করছি। আজকের পর থেকে আপনাদের একটা কথা বলে যাই, কোন দাদা দিদি যদি বলে এই কর সেই কর, আমি কোর্ট কাছারি পুলিশ দেখে নেব, আমি আপনাদের বলছি সেই দাদা দিদির কথায় পাত্তা দেবেন না। তাদেরকে বলবেন, ইভেন আইএসএফেরও যদি কোনো নেতা, আমি আপনাদের বলে যাই, আপনারা নিশ্চিন্তে মাথা তুলে রাজনীতি করুন। অন্যায় ভাবে যদি কেউ আপনাদের ভাষায় পুলিশ যদি অ্যারেস্ট করে, আপনাদেরকে বারাসাত করে তোলা লাগে, আমাদের উকিল বারাসাত করে হাজির থাকবে আপনাদের জন্য। মনে রাখবেন, ঠিক যেভাবে আপনাদের
জামিনের জন্য আমাদের উকিল রেডি থাকবে। যেভাবে জামিনের জন্য উকিল রেডি থাকে, সাথে সাথে একটা সতর্ক করে গেলাম, কোন প্ররোচনায় পা দিয়ে যদি হিংসায় আপনারা জড়ান, আমার থেকে বেশি বড় শত্রু কিন্তু আপনাদের কেউ থাকবে না। বুঝতে পারলেন কি বলছি? অন্যায় ভাবে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, তার সাথে আমি আইনি লড়াই লড়ে নেবো। আর আপনারাও যদি কারোর প্ররোচনায় পা দিয়ে সে বিরোধী দল করছে বলে তার সাথে হিংসায় জড়ান, আমার থেকে বড় শত্রু আপনাদের আর কেউ হবে না। বুঝতে পেরেছেন? যেমন অন্যায়কে প্রশ্রয় দেব না, আমার ভালোবাসার কোনো মানুষ যদি অন্যায় করে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তাই বলছি, আজকের পর থেকে মাইকের আওয়াজ শুনছে, তৃণমূলের নেতারা শুনতে পারে, বিজেপি নেতারা শুনতে পারে, আইএসএফ, কংগ্রেস, সিপিএম সবাই শুনতে পারে। প্রত্যেকের কাছে আমার বার্তা এখানে, আমাদের দলে যদি কেউ বলে এই কর সেই কর দেখে নেবো, আমি আপনাদের বলে যাচ্ছি কি বলবেন। ধরো সায়ন ভাই বললো এই কর সেই কর দেখে নেবো, সায়ন ভাইকে কি বলবেন? সায়ন ভাই আগে আপনি আসেন, আপনি 2-4 গা দেন, আমরা শেষ করবো। বুঝতে পেরেছেন? সায়ন ভাই আসবে না, কারণ সাহেব ভাই জানে মারতে মারতে অজ্ঞাতে যদি মারা যায় 300 দিন ধরা কেস খাবো, মায়ের হাতের ভাত বেড়ে দেওয়ার খেতে পারবো না। ঠিক তেমন যদি সিপিএম, বিজেপি, তৃণমূলের নেতা ওরকম বলে, প্রত্যেকটা দলের কর্মীদের উদ্দেশ্যে আমার বার্তা আমি আইএসএফকে দেখে চালাম, যে দাদা দিদি আজকের পর থেকে বলবে এই কর সেই কর দেখে নেবে, প্রত্যেকটা রাজনীতি দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা যে মারামারি হিংসাতে জড়াবেন না, কারণ এটা করলে দিনের শেষে দুটোর লোক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দাদা দিদিদের অবশ্য হাত সরে যাবে। ডক্টরের ঘটনা দেখুন, মারা গেল হাবি শেখ, দুটোর লোক, 11 জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে মারলো, দুটোর লোক, পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে, দুটোর লোক, সিবিআই হেফাজতে মারা গেল কি একটা শেখ, সেও দুটোর লোক, ক্ষতিগ্রস্ত কারা হলো, দুটোর লোকেরা ধ্বংস হয়ে গেল, আর দাদা দিদিদের অদৃশ্য হাত আর খুঁজে পাওয়া গেল না। তাই আমি আপনাদের বলবো, কোন রকম হিংসা এটা জড়াবেন না, আপনারা কোন রকম হিংসা জড়াবেন না। আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর, সেই দাদা দিদিকে উত্তর দেবেন যে দাদা বা দিদি আপনি এসে বরণী করুন, আমরা শেষ করবো। না কাকুলিদি থরি এসে মারামারি করবে আপনাদের সাথে, কাকুলিদি করবে, ও জানে করলে বিপদ আছে। তাহলে মারামারি কে করবে? 300 টাকায় যাদের রোজ সকালে উঠে মাঠে যায়, সকালে উঠে কলকাতায় কাজে যায়, সকালে উঠে বারাসাতে যায়, সকালে উঠে ভ্যানটা নিয়ে আপনার বাড়ি থেকে ভালো হয়, তাদেরকে মারামারিতে লাগিয়ে দিচ্ছে। আর মারামারি করবেন ভাই, অনুরোধ করছি করবেন না। কারণ আমি একটা জিনিস বলছি, অন্যভাবে অনেকে ব্যাখ্যা করছে, 1952 সাল থেকে আমরা ভোট দিয়ে আসছি এই দেশের আইনসভার সদস্য হিসাবে স্বাধীন ভারতের। তো আমরা একটা স্লোগান, এই ধরনের স্লোগান প্রায় দিয়ে আসছি, কি কেউ বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, শুনতে খুব ভালো লাগে, শ্রমজীবী মানুষের স্লোগান। কিন্তু আমার প্রশ্ন একটাই, লড়াই কে করে আর কে বাঁচে? লড়াইটা মোহাম্মদ সেলিম সাহেব করে, ফিরাদ হাকিম করে, সুজন চক্রবর্তী করে, দিলীপ ঘোষ করে, মমতা ব্যানার্জি করে, কুণাল ঘোষ করে, অভিষেক ব্যানার্জি করে, না শুভেন্দু অধিকারী করে? এরা লড়াই করে না, এরা স্লোগান দেয়। আর কারা লড়াই করে? 300 টাকার রোজে যারা কাজ করে, ছোট যারা বসে আছেন, এরা লড়াই করে। আর বাবুগুলো শুধু স্লোগান, এই ধরনের স্লোগান দিয়ে তারা লড়াই করে। আমি আপনাদের অনুরোধ করবো, এই লড়াই আর চড়াবেন না। যদি কেউ লড়াইয়ের কথা বলে, কি বলবে? দাদা এতদিন তো হয়েছে আপনাদেরকে লড়াই করতে বলেছে, আমরা লড়াই করেছি আর আপনারা তালি দিয়েছেন, গ্যালারিতে বসে দেখেছেন, আর আমরা লড়াই করব না। এবারে সাড়ে সাড়ে লড়াই দেখবো, আমরা গ্যালারিতে বসে দেখবো, হবে না? এতদিন লড়াইয়ের কথা বলে আমি একটা স্লোগান দিয়েছি, উল্টো স্লোগান, কি নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার, এখনো মনে আসেনি? নেতাই নেতাই লড়াই চাই, নেতাই নেতাই লড়াই চাই। যখন নেতারা লড়াই করবে না, জনগণকেও দেখতে হবে না, তাহলে লড়াই বন্ধ হয়ে যাবে। রহিমা দিদি যদি লড়াই করে, তখন রহিমা দিদি হয়ে দ্রুত স্তরে কে একজন লড়াই করবে, আমি এটা অনুরোধ করবো। বিদেশ বাবু যদি আগে নিজে লড়াই করে, বিদেশ বাবু হয়ে যারা 300 টাকার রোজে, হয়তো যারা 500 টাকার রোজে লড়াই করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, করছেন কি বলতে পারবো না কার হয়ে করছেন, কিন্তু আমি এতটুকুই বলবো, এই ধরনের ব্লকের নেতারা লড়াইয়ে জড়াবে না। কাকে দিয়ে লড়াই করাবে? 300 টাকা 500 টাকা দিয়ে। তাই যাদের 300 টাকা 500 টাকাতে লড়িয়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবে, তাই এরপর থেকে বিদেশ বাবু রহিমা দিদিদের বলবে যে দাদা নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। আর
কথা বলি আমি সাম্প্রদায়িক, এ কথা বলি আমি বিজেপির দ্বারা, এ কথা বলে আমি এখন অনেক কিছু ও আমি ভেবে থাকি দরকার আমার যা সার্টিফিকেট দিচ্ছে আমি মাথা ঘামাই না হতে মানুষের জন্য কথা বলে যাবো, শ্রমজীবী বঞ্চিত মানুষের জন্য কথা বলবো, তাতে একবার কেন 100 বার যদি জেল কাটতে হয় নওশাদ সিদ্দিকী মাথা তুলে জেল কাটবে। এই জেল কাটার ভয়ে, এই জেলে যাওয়ার ভয়ে, এই তো সায়ন ভাই আছে আমি আছি, আমরা তো জেল কেটেছি, এই জেল খাটার ভয়ে আমরা ওই শুভেন্দু অধিকারীর কাছে নিজেদের সিট ধরে বিছিয়ে দেবো না। জেল খাটার ভয়ে হাতে বন্ধ করে দিল্লির ফ্লাইট ধরে সেখানে গিয়ে গুজুর করবো না। এই জেল খাটার ভয়ে আমরা কোনো মমতার অভিষেকের কাছে মাথা নত করবো না। আর এই জেল খাটার ভয়ে কোনো মোহাম্মদ সেলিমদের কাছে মাথাও আমরা নত করবো না। আমরা মানুষের জন্য লড়াই করছি, মানুষের জন্য লড়ে যাবো, হক কথা বলছি, ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছি, সমাজ পরিবর্তন করতে চাইছি। যে সমাজের মধ্যে বড় ছোটের জ্ঞান থাকবে, সে সমাজের মধ্যে কোনো অস্পৃশ্যতা থাকবে না। কে দলিত, কে আদিবাসী, কে ব্রাহ্মণ, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কোনো ব্যাপারে থাকবে না। উন্নয়ন হবে তার অধিকারের নিরিখে। সেই সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চলেছি। সেই সমাজ ব্যবস্থার জন্য প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, প্রয়োজনে জেল খাটতে হবে। তাই নওশাদ সিদ্দিকী 42 দিন কেন 420 দিন জেলে খাটার জন্য প্রস্তুত আছে। এটাও এই লড়াই থেকে একবার পিছড়া হবে না। বন্ধুগণ, সময় অনেক হয়ে গেছে, কটা বাজে? আমি সময় অনেক হয়ে গেছে, একটা কথা বলে এখানে বিদায় নেবো। কথাটা কি? তার আগে আমার মনে আসছে তো, ভোটের জন্য মারামারি হিংসা করবেন না, এটা মনে আছে তো? কার প্রয়োজনায় পা দেবেন না, এটা আমি একটা কথা বলে বিদায় নেবো। কথাটা কি, কোন বিষয়ে বলবো? এখন তৃণমূলের বন্ধুরা 2021 সাল থেকে 2024 সালের শুরু পর্যন্ত বলেছিল কি আমরা নাকি বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, তাই তো? 2023-24-এ বামপন্থী বন্ধু আমাদের সাথে জোট করলো না, বেরিয়ে গেল। আমি বারবার কথা বলেছি, এর প্রমাণ গত কয়েকদিন আগে শ্রদ্ধেয় সম্মানীয় বামপন্থের চেয়ারম্যান বিমান বসু কিন্তু একটা মেইনস্ট্রিম মিডিয়াকে বলেছে ওদেরকে দুটো দিয়েছি, ও বলছিলাম দুটো নিলে হলে না এরকম কথা বলেছে তো। তাহলে আমরা সত্য কথা বলছি কি মিথ্যে কথা বলছি? বিমান স্যারের কথা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এই জোটটা আবার পর থেকে আমার বামপন্থী বন্ধুরা আমাদেরকে তৃণমূল আর বিজেপি টাকা নিয়েছে বলে আমাদেরকে বেগে দিচ্ছে, আপনাদেরকে মিসগাইড করছে। ঠিক যেভাবে গতকালকে একটা ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম, যেটা মোহাম্মদ সেলিম সাহেবের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে, লিখে দিয়েছে এআই মানে কি আপনারা জানেন? এখানে কারা আছে? এআই মানে কি জানেন বলুন তো? না, আমি বলছি এআই মানে জানেন না, কিন্তু মোহাম্মদ সেলিম সাহেবও এত সুচতুরতার সাথে এআইটা লিখে দিয়েছে, আপনারা বুঝতে পারবেন না কি করেছে। একটা ছবিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানিয়েছে, এটাকে এআই বলে, সঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। তোর মাঝে বানিয়ে এমন করে দেখাচ্ছে রেড ভলেন্টিয়াররা নাকি কিছু বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে যাচ্ছে। মানুষের দিকে বিপদে আছে, বামপন্থীরা এত নিচ মানসিকতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এটাকে কাটিয়ে উঠে আমি আশা করবো ওই এআই এর ছবিগুলো চালাচ্ছে, মানুষ বিপদে পড়েছে, বামপন্থীরা নাকি রেড ভলেন্টিয়ার নাকি উদ্ধারে যাচ্ছে। ওটা সম্পূর্ণ মিথ্যা ছবি, ফেক ছবি, এই এআই এর ছবি। আপনারা এআই বুঝেন না, ওই কি চালাচ্ছে পড়াতে পড়াতে, এই দেখো রেড ভলেন্টিয়ার, মানুষ বিপদে পড়েছে দেখেছো উদ্ধার করতে নামছে, ঘোড়ার ডিম দেখেছো, ওটা কম্পিউটারে বানিয়ে আপনার সামনে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন কত বড় ধান্দাবাজি এরা করছে? মানুষ ভোট এদেরকে নিতে হবে, মানুষকে যত রকম ভাবে বোকা বানিয়ে ভোট এদেরকে নিতে হবে, এই জন্য এরাই করছে। তো এআই লিখে রেখেছে, কিন্তু বলছি এআই মানে আজকে আপনারা প্রথম শুনলেন তো কি জিনিস, খাই না মাকে। তো এই ধরনের পদে পদে আপনাদের মিসগাইড করছে। এখন আমাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে, আমরা নাকি তৃণমূল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কারো মায়ের লাল নাই তৃণমূল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সায়ন, নওশাদ, জুবিদিরা সেটা প্রমাণ করাতে পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু উল্টা কি আমাদের নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের কাছে একটা জিনিস শুধু আমি বলে দিয়ে যেতে চাই, আপনারা একটা কাজ করুন, আজকের পর থেকে আপনাদের হাতে একটা দায়িত্ব তুলে দিচ্ছি। দায়িত্বটা কি? ইতিপূর্বে আমি 90% এর কথা বলেছিলাম, 90% নয়, ইতিপূর্বে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আজকের পর থেকে যে সমস্ত বামপন্থী বন্ধুরা, যে সমস্ত সিপিএম এর বন্ধুরা আমাদেরকে বলবে, আমাদের নামে মিথ্যাচার করবে, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বেগে দেওয়ার চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, আপনারা তাদেরকে এতটুকুই বলুন, ঠিক আছে ভাইজান টাকা নিয়েছে, কোনো প্রমাণ তোদের কাছে আছে? কি বলবে? নাই। আমি যখন জেলে ছিলাম
মিথ্যাচার করে কি বলেছিল নাকি হাওয়ালার টাকা নিয়েছিলাম, কি হলো প্রমাণ করতে পেরেছে? ওই অভিষেক কেন, অভিষেকের পিছিয়ে পারবে না প্রমাণ করতে পারেনি। হল করেছে, মিথ্যাচার করেছে। আপনারা হয়তো মাঝে মাঝে কেউ ভেবেছেন হলেও হতে পারে। আরে আপনাদের কথা বলি, আপনাদের ভাই জিজ্ঞাসা করবেন বাইরে কোন বিষয়ে প্রশ্ন উঠলে ভাইজান এই কাজটা আপনি করেছেন, ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, ওই রাজনৈতিক কারবারদের কথাও বিকিয়ে যাবেন না। আপনাদের ভাই আমি জবাব আপনাদের দেব। তবে একটা কথা বলে রাখি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, আপনাদের জন্য প্রয়োজনে কাদা ঘাটবো, কিন্তু টাকার বান্ডিলে নরসাদ হাত দেবে না। তারপরে বলছি ওরা তো প্রমাণ দেখাতে পারে না, আপনারা শুধু বললেন ঠিক আছে, প্রমাণ তো দেখাতে পারছো না। নওশাদ ভাইজান এসে আমলিয়া বাজার থেকে বলে গেছে, প্রকাশ্যে আমি আজকে এখানে বলে যাচ্ছি, আমার বামপন্থী বন্ধুদের বলছি, আমার তৃণমূলের বন্ধুদের বলছি, আপনাদেরও বলছি, আজকের পর থেকে যদি কেউ বলে তোদের ভাইজান বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, আপনারা বলবেন আমলিয়া বাজার থেকে বলেছে ভাইজান প্রকাশ্যে টাকা নেবে, টাকার তোলা ব্যবস্থা কর। অনেস্টের বলছি, অন ক্যামেরা বলছি, আমি প্রকাশ্যে টাকা নেবো বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে, সেটা ব্যবস্থা করতে বলুন। যে বন্ধু, যে ভালোবাসার মানুষ আমাকে টাকার ব্যবস্থা করে দেবে সেটা আমার আপন, কারণ আমার একটা দল চালাতে গেলে বুঝতে পারছি কি হচ্ছে, খবরের খবর মোরদাই বলতে পারবে কি করে দলটা চলছে। আছে যারা আছে দিয়ে দিয়ে পকেট থেকে দিয়ে 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 শুধু আউট গোয়িং, ইনকামিং এর কোনো জায়গা নেই। তবে ইনকামিং এই দলে বন্ধ, কোনো ইনকামিং, সব আউট গোয়িং। পারলে দল করে নাহলে কেটে পড়ো, তুমি ঠিক বাইরে গিয়ে কিস্তি দেয় কোনো সমস্যা নেই। যদি আউট গোয়িং পরে করে, ইনকামিং এর কোনো জায়গা নাই। তো তাও বলছি আপনাদের, শুধু আমাদের গাঁটের টাকা দিয়ে দল চলছে, দল চালাতে অনেক কষ্ট হচ্ছে। যদি কোনো ভালোবাসার মানুষেরা বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দিতে পারে, আমি প্রকাশ্যে টাকা নেবো। যে ব্যবস্থা করে দেবে তাকে গিফট হিসাবে 100 টাকার ব্যবস্থা করে দিলে 90 টাকাটাকে আমি ফেরত দিয়ে দেবো। মাত্র 10 টাকা নেবে পার্টি চালানোর জন্য, অর্থাৎ 10% দেবো আমি পার্টি চালানোর জন্য, 90% সেই বামপন্থী বন্ধুকে আমি রিটার্ন করে দেবো। সে তৃণমূলের বন্ধু করে তুমি এনজয় করো, চলো এনজয় করো। আজকে প্রধানমন্ত্রী কেউ বলে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, ওষুধটা দিতে পারবেন তো, দিতে পারবেন তো, ব্যবস্থা কর, তুমি ব্যবস্থা করে ভাইজান নেবে। যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিয়েছে সে তৃণমূল নাকি আমাকে টাকা দেবে, যারা রেশন চুরি করেছে জেল খাচ্ছে সেটাকে আমাকে টাকা দেবে। আর যে বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে জীবন গেলে ওষুধের দাম বেরিয়ে দিচ্ছে, সে বিজেপি নাকি আমার ওষুধকে টাকা দেবে। বুঝতে পেরেছেন? শুধু আপনাদেরকে মিসগাইড করছে। আজকের পত্র লিখে বলে উত্তর দেবেন তো, উত্তর দেবেন তো। আর মনে একটা কথা এসে গেল, বলবো একটা মনে কথা ঘুরছে, বলবো? কারা শুনতে চাই একটু হাত তুলেন তো। মায়েরা, মায়েরা শুনতে চায়, ভাইরা সব দিলে। তাহলে মনে একটা কথা হচ্ছে, জোট নিয়ে একটু কথা বলতে হবে। বামপন্থী বন্ধুরা আমাদেরকে দেখে দিচ্ছে আইএসএফ নাকি জোট করেনি। আসল রহস্যটা একটু জানা দরকার। সর্বপ্রথম জোট করেনি তো কংগ্রেস, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যাকে আমি ছোট মোদী বলি ডাকি, যাকে আমি ছোট মোদী বলি। অধীর রঞ্জন চৌধুরীর নাম কি? অধীর রঞ্জন চৌধুরী ওরফে জোরে হোক ছোট মোদী। আগামী দিনে মোদীর কোলে গিয়ে ধুইবে মিলিয়ে নেবেন। ওই ছোট মোদী সর্বপ্রথম আইএসএফ এর সাথে জোট করেনি, আইএসএফ কে অচ্ছুত বলে কি করেছে, দূরে সরিয়ে দিয়েছে। তারপরে আসা যাক সিপিএম এর কাছে, লেফট ফ্রন্টের কাছে। বিমানবাবুর কথা নিশ্চয়ই শুনেছেন, অনেক সিটের কথা বলেছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করার ক্ষমতা রাখি 22টা সিটে, কিন্তু বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারাবো, ওই জন্য ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম। কারণ বিজেপি তৃণমূলকে সহজে কেমন ভাবে হারাবো, আজকে আমি এটা নিয়ে 83টা প্রোগ্রাম করছি। যদি জোটে থাকতাম হয়তো আমি 30টা প্রোগ্রাম করতাম, একটু শান্তি থাকতে পারতাম। মেহনতটা আমাকে কম করতে হতো, এখন ওই জন্য বেশি মেহনত করতে হতো। বিজেপি তৃণমূলকে হারাবার মেহনতি আমি করছি। তো আমি তখন চেয়েছিলাম যে সিপিএম কংগ্রেস থাকলে একসাথে লড়াই করতে পারবো। আমি বলেছিলাম আমরা যে 22টা সিট আমরা লড়াই করতে পারবো, কিন্তু জোটের সাথে আমরা 14টা সিট নেব। 14 থেকে 12, 12 থেকে 11, 11 থেকে 10, 9, 8, 7টা পর্যন্ত নেমে গিয়েছিলাম। তা ওনাদের হলনি। ও বিমানবাবুর কথাতেই আমি যদি থাকি, দুই হাতে দুটো ললিপপ যদি বলে চোষো তোমরা, সম্ভব হবে ভাই?
ও সম্ভব নয়। আমাদের পার্টির 3টে স্লোগান আছে, তার মধ্যে একটা ডিগনিটি। আমাদের ডিগনিটিকে আমরা আঘাত দিয়ে কোনোদিন কাজ করতে পারি না। আমাদের দলের প্রতিষ্ঠাতা কি বলেছিল ব্রিগেড ময়দানে? ভিক্ষা নয়, অধিকার চাই। অধিকারের লড়াই এসেছি, কারোর পায়ের নিচে বসে থাকতে আমরা আসিনি। অনেক হয়েছে 75 বছর ধরে পায়ের নিচে বসিয়েছ, 75 বছর ধরে স্বয়ং সাহেবদেরকে বৈদিষ্টি বিশ্ববিদ্যালয়ের তাপসদাদেরকে নিয়ে অনেক ব্যবহার করা হয়েছে। আর হবে না। ফাতেমা মায়ের ছেলের চাকরি চুরি করে গিয়েছে, তার বিরুদ্ধে যেমন লড়াই আইসেফ করবে, সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরির চোরের বিরুদ্ধে একই ভাবে লড়াই। তো আমাদেরকে তাহলে কি করলো? 7টা আমরা চেয়েছিলাম, সর্বনিম্ন 7টা চেয়েছিলাম, তাও আমাদেরকে সহ্য করতে পারেনি। ফলে কি বললাম? আপনারা আপনাদের মতো লড়াই করুন, আমরা আমাদের মতো লড়াই করি। এরা বলছে জোট হয়েছে পশ্চিমবাংলায়। কংগ্রেস আর সিপিএম কি জোট হয়েছে? কংগ্রেস লেফট জোট হয়েছে? যদি কংগ্রেস লেফট জোট হয়ে থাকে, কংগ্রেসের সিনিয়র লিডারদের বলছি, বাংলার লেফট ফ্রন্টের সিনিয়র লিডারদের বলছি, সত্যিকারের অর্থে যদি জোট হয়ে থাকে, এই বারাসাত লোকসভাতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর আপনার সোনিয়া গান্ধীর, এই 3 গান্ধীর মধ্যে এক গান্ধীকে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখা, সত্যিকারের পশ্চিমবাংলায় লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট হয়েছে, তাহলে বিশ্বাস করে নেবে তাহলে তাহলে একটা ভোট চাইবে না। এরা জোটের নামে ভোট করেছে, এরা জোটের নামে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দিয়েছে, এরা জোটের নামে আইএসএফ থেকে পার্লামেন্টে যেতে পারে তার এরা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এরা প্রচেষ্টা, সমস্ত রকমের প্রচেষ্টাকে জনগণ ব্যর্থ করে আইএসএফকে পার্লামেন্টে পাঠাবে। সেই জন্য বিধানসভা নির্বাচনে এই দেবঙ্গাতে জোট হওয়ার পরে ফেরত ব্লকের ভোট প্রার্থী দিয়েছিল, তিনি 22 জন সদস্য ভোট মাত্র পেয়েছিল। তেমন এমন পারসেপশন তৈরি করেছিল এই ভোট প্রার্থীর জন্য নাকি দেবঙ্গাতে বিজেপি চলে আসবে, ফলে ভোট টাকাকে দিতে হবে, তৃণমূলের পক্ষে দিয়েছে। ঠিক একই হবে এই বারাসাত লোকসভা থেকে পার্লামেন্টে তাপসদা যাচ্ছে, খামচিনে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য এই জোটের নামে ভোট পাঠিয়ে একটা ভোট প্রার্থী দিয়ে গোছ প্রার্থী দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। 2021-এর জ্ঞান আমাদের হয়ে গিয়েছে, যেখানে এখান থেকে আমরা আপনার দেবাংলা থেকে প্রায় 60,000-এর বেশি মতো ভোট পাচ্ছি, সেখানে মাত্র 22টা সদস্য ভোট পেয়েছিল। ঠিক লোকসভা নির্বাচনেও এই ধরনের ভোট পাবে, এদের কোথাও ভয় পাবেন না। আপনার একটা ভোট খামচিহ্নের পক্ষে দিয়ে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। এরা বলতে ভোট করেছে, এরা বলছে জোট করেছে, কুচবিহারে চলে যান, কুচবিহারের ডিটেলসটা দেখে নেন, ওখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, আবার লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। তাহলে জোট কি করে হলো ভাই? চলে যান পুরুলিয়াতে কংগ্রেস প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে, তাহলে জোট কি করে হলো ভাই? কার সুবিধা করে দিচ্ছেন আপনারা? আর একটা সর্বশেষ কথা বলছি, আমরা একটা সিট নিয়ে রিজিট ছিলাম, বারাসাত তো নিয়েই ছিলাম, বসিরহাট সিটটা নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছিল। কি বলছিল? বারাসাত কিনা নিয়ে নাও, বসিরহাট দেওয়া যাবে না। আমরা বারবার বলছি কেন দেওয়া যাবে না? বলেছিল ওটা সিপিআই সিট। আমরা বলছিলাম সিপিআই সিট তো কি হয়েছে, আপনারা তো বামফ্রন্টের মধ্যে আছেন, বামফ্রন্টের চেয়ারম্যান স্যারকে দিয়ে সিপিআই কে বলুন অন্য সিট দিয়ে দেন। তখন বলেছিল এটা অল ইন্ডিয়া ব্যাপার, অনেক তাত্ত্বিক কথা বলেছিল, আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। লাস্টে আমি বললাম আমার মাথা ফাটার কাজ করবে না, আমি আর শুনিনি, আমাদের রাজ্য কমিটিকে পাঠিয়েছিলাম। কিন্তু এদের বক্তব্য একটাই ছিল, বসিরহাট সিটটা সিপিআই ছাড়ছে না বলে আমরা দিতে পারবো না। এখন ভাই বসিরহাটে প্রার্থী কোন দল থেকে দিয়েছিলেন? একটু জোরে বলুন। সিপিআইএম প্রার্থী দিয়েছে, সিপিআই কিন্তু প্রার্থী দেয়নি, কিন্তু আমাদেরকে ছাড়লো না। আপনাদের বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে বসিরহাট সিটটা নিয়ে এত করছে, ওখানকার জনগণ বুঝতে পারছে যেখানে সহজেই ডক্টর রহমান বিশ্বাস খামচিনে পার্লামেন্টে যেত, কিন্তু যেভাবে নোংরামি করেছে আপনারা দেখতে পাবেন বসিরহাটের মানুষেরা এই বামপন্থীদেরকে, সিপিআইএম কে যোগ্য জবাব দেবে, জামানত যোগ্য হবে বসিরহাট সিটটা। জোট করছে, জোট করার চিন্তা ভাবনাই নাই, কারণ ওরা দেখে নিয়েছে সংযুক্ত মোর্চার একটাই প্রার্থী জিতে বিধানসভার মধ্যে গিয়ে কিভাবে ছুচোবাজির মতো কাজ করছে, একদিকে একটা বাকি আওয়াজ এসেছে 293টা, নওশাদকে আটকে রাখতে পারছে না। এই আওয়াজ যদি পার্লামেন্টে চলে যায়, এদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে। এদের একটাই দায়িত্ব কি জানেন? আমি বেশি বলবো না, কারণ আমাদের পার্টির কিছু গাইডলাইন আছে। আর আমি বারবার একটা কথা বলেছি, যখন
আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছিল, আমাদেরও কয়েকজন টেম্পেড হয়ে যাচ্ছিল। আমি ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলেছিলাম সিনিয়র লিডারদের সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবে না, পার্টি সিপিএম পার্টি সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবে না। আমাদের বেলা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আজও পর্যন্ত মোহাম্মদ সেলিম সাহেব, বিমান স্যারের কাছ থেকে আমি আশা করেছিলাম অন্তত এই বার্তাটা দেবে যে আইএসএফ এর সাথে আমরা একটা সময় একসাথে জোটেছিলাম, আইএসএফ এর নেতৃত্বদেরকে তোমরা খারাপ ভাষা ব্যবহার করো না। কিন্তু দুঃখের বিষয় কোনো বক্তব্য তাদের মুখ থেকে আসলো না। বকরমের ভিতর থেকে কি সুড়সুড়ি দিচ্ছিল নাকি আইএসএফ কে গালাগালি দেওয়ার জন্য? সাম্প্রদায়িক দল, মৌলবাদীর দল রাতারাতি হয়ে গেল আইএসএফ। তারপরেও বলবো আমি যে এরা চায় না বঞ্চিত মানুষের কণ্ঠ পার্লামেন্টে যায়, এরা চায় কি সব টিউনিং করা লোকগুলোকে যায়। আর আমাদের ট্রেনিং করার কোনো জায়গা নয়। মানুষের কণ্ঠ যত ইচ্ছা বলো, সংবিধানকে সামনে রেখে আইনকে মান্যতা দিয়ে বলো, তোমাকে আমরা বরং তোমার পেছনে সাপোর্ট করো, তোমার ধন্যবাদ পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে।